নমস্কার। সিপিআইএম আজ আগরতলা সহ বিভিন্ন জায়গায় ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস পালন করেছে এবং গোটা রাজ্যে এই কর্মসূচি থেকে সাংগঠনিক কিছু বার্তা যেমন দেওয়ার চেষ্টা করেছেন, প্রত্যেক জায়গায় কর্মসূচি সংগঠিত করে সিপিআইএম নেতৃত্ব অতীত ইতিহাস যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি বর্তমান প্রেক্ষাপটে আগামীর জন্য রাজনৈতিক বার্তাও দিয়েছেন। সিপিআইএম এই সময়ের মধ্যে বেশ কিছু কর্মসূচি সংগঠিত করেছে। আজকের প্রেক্ষাপটটা একটু অন্যতম। ময়দান কি সিপিআইএমের জন্য অনুকূল উর্বর, এই প্রশ্ন আমরা উত্থাপন করেছি আপনাদের সকলের মতামত গ্রহণ করার জন্য। আমি একটি কথা বারবার বলি যে বিষয়টা আমরা উপস্থাপন করি সেটা এককভাবে আমাদের কোনো সিদ্ধান্ত নয়। আপনারা বিভিন্ন সময় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, আপনারাই এই প্রশ্নগুলো উত্থাপন করেন, আমরা সেগুলোকে তুলে ধরে আপনাদের প্রত্যেকের মতামত গ্রহণ করি। ত্রিপুরার রাজনীতিতে সিপিআইএমের রাজনৈতিক যে উত্থান, তাতে কয়েকটি বিষয় রয়েছে। হয়তো আজ এই আলোচনায় সবকটি বিষয় উল্লেখ করা সম্ভব নয়, তবে এই রাজ্যের অতীত রাজনীতি যারা ভালোভাবে জানেন, বা আমরা একটি কথা বলি, পোশাকি কথা বলা যায় এটা, যে রাজনীতির হাড়ির খবর যারা রাখেন তারা অবশ্যই সেটা স্বীকার করেন যে এই রাজ্যের বুকে কতগুলো ঘটনা আছে। প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিত এবং প্রত্যেকটি ঘটনার পর যেভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে এ রাজ্যে বামেদের শক্তি বাড়ানো, বামেদের ভিত মজবুত করা, রাজনৈতিকভাবে ক্ষমতায়ন, সর্বোপরি বামেদের টানা সরকারে থাকার ক্ষেত্রে সেগুলো রাজনৈতিকভাবে রসদ জুগিয়েছে। হয়তো তার নিয়ে কেউ বিতর্ক করতে পারেন, কিন্তু তার বিপক্ষে কেউ থাকতে পারেন, কিন্তু এটা ঘটনা। এই বিষয়গুলোকে জোরালো করার ক্ষেত্রে বামপন্থীরা, সিপিআইএম তথা অন্যান্য বাম দলের নেতৃত্ব গোটা রাজ্যে তাকে কর্মসূচির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। বিপুল জনমত সেখানে তৈরি করা হয়েছে। সেদিক থেকে আজকের কর্মসূচির প্রেক্ষিত, আজকের কর্মসূচির ভাবনা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের বক্তব্য থেকে অবশ্যই আপনারা শুনবেন। আজ সবকটি জায়গায় কর্মসূচিতে শুধু শ্রদ্ধার্ঘ অর্পণের বিষয় নয়, আলোচনা করেছেন। রাজ্য কার্যালয়ে হয়েছে, অন্যান্য দলীয় অফিসগুলোতে হয়েছে। আগরতলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে আলোচনা সভা হয়েছে। বিরোধী দলনেতা তথা দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তিনিও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন। তাছাড়া সিপিআইএম গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত করেছে, এই বিষয়গুলোকে জোরালো করার চেষ্টা করেছে। সেদিক থেকে আজকের প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ, আজকের দিনে শুধু শহীদ ধনঞ্জয় ত্রিপুরাকে শ্রদ্ধা জানানোর বিষয় নয়, আজকের প্রেক্ষাপট জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে বোধহয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা প্রত্যেকে করেছেন, অন্তত সিপিআইএম নেতৃত্ব করেছে। আমি ময়দান কি সিপিআইএমের জন্য অনুকূল উর্বর প্রশ্নটা উত্থাপন করেছি এই কারণে, শাসক দলের কর্মসূচি চলছে। আগামী 9 মার্চ একটি কর্মসূচি আগরতলা কেন্দ্রিক, তাছাড়া অন্যান্য জায়গায় কর্মসূচি সংগঠিত করা হচ্ছে, বাজেট ইস্যুতে কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। কংগ্রেস কর্মসূচি সংগঠিত করেছে, আগামী দিনে কর্মসূচি সংগঠিত করবে। সেদিক থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনার নিরিখে আমরা বিষয়গুলো নিয়ে যখন কথা বলি, উপস্থাপন করার চেষ্টা করি, তখন আমরা একটা রাজনৈতিক আলাপচারিতার মধ্যে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করি এই প্রায় 50 মিনিটের আলোচনায়। সেদিক থেকে আজকের বিষয়টি আমরা উত্থাপন করে আপনাদের প্রত্যেকের মতামত চাই, আপনারা কথা বলবেন। আপনাদের মতন করে যারা এই অনুষ্ঠানে রাজনৈতিক আলাপে বিশ্বাস করেন বা আশা প্রকাশ করেন, তারা যেমন কথা বলবেন এবং অন্যান্যরাও কথা বলবেন। সকলের কাছে একটি অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। কোনোভাবে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করতে গিয়ে শালীনতা বজায় অবশ্যই রাখবেন, শিষ্টাচার অবশ্যই বজায় রাখবেন, আপনার সীমা লঙ্ঘন করবেন না। আমরা আজ কয়েকটি জায়গার কর্মসূচি থেকে নেতৃত্বের বক্তব্যের অংশবিশেষ শুনব। ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার দিবসে আজকের এই অনুষ্ঠানের সাথী সভাপতি মঞ্চে আসীন আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং গণমুক্তি পরিষদ। নমস্কার, কে বলছেন? টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন।
টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। মিনিটের বক্তব্যের মধ্যে 49 বার কমিউনিস্টকে নিয়ে কথা বললেন। আমি বলছি যে এই কমিউনিস্টে ওনার এত আতঙ্ক কেন? কমিউনিস্ট মানে কমিউনিস্ট যেখানে যান, পুষ্পাঞ্জন বলুন, মেলা বলুন, পার্টির কর্মসূচি বলুন, বা যে কোনো মানে রাজনৈতিক বা কোনো একটা সংবর্ধনা, যে কোনো জায়গাতে দেখতাম যে উনি মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব, আমাদের রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন শুধু সিপিএম কে নিয়ে বক্তব্য রাখেন আর কি, এটাই বুঝতে পারলাম না আর কি। মোবাইলটা এখন হাতে হাতে আছে, খুললে এগুলি দেখা যায়, তখন বুঝতে পারি না আর কি কেন স্যার এইভাবে মানে বলে কমিউনিস্ট নিয়ে কথা বলো, এটা ওনার ব্যাপার, কিন্তু যেখানেই শুনি শুধু কমিউনিস্ট, শুধু কমিউনিস্ট, শুধু সিপিএম, যে কেন এই জিনিসটা বুঝতে পারলাম না আর কি। যদি একটু বোঝাতে মানে বুঝাইতেন আমরাও একটু সুবিধা হতো আর কি, এটাই আর কি বলার ছিল স্যার। অতিবাহিত হয়েছে, এই জন্য আজকের দিন শুধুমাত্র আজ থেকে 50 বছর আগে, নমস্কার, কে বলছেন? 1900 হ্যালো, কথা বলুন। বলছি সিপিএম এর অনুকূলে, সিপিএম না কংগ্রেসের অনুকূলে, কারণ ওনারা যেমন বিজেপি গত 7 বছর এবং এরা এই নতুন 2 বছরের জন্য এরা উচ্চপূর্ণ লাগছে কি সমস্ত করবো, 7 বছরে এরা একটা 7তলা দালান বানাইছে আগরতলা শহরে লোক, ওই সিপিএম যে মানে এসে ওইগুলো ক্যান্সেল করে অনেক কিছু করছে, কাজে এইগুলো মানুষের আই ওয়াশ। ওনারা এই সমস্ত যে ওনারা এই করতে সেই করতে এগুলো আমরা দেখেছি সিপিএম এবং কংগ্রেস এরা আস্তে আস্তে আগাই গেছে, কাজেই বিজেপি তো মানে মায়ের পায়ের তলার মাটি সরে গেছে, কাজে এরাও আইতে গেলে দেখি 2000 মানে দেখি 28-এ যে ইলেকশনে সাইডটা দিয়ে দিব, ভালো থাকেন, সাবধানে থাকবে। এই যে দাবিগুলো দেখা গেল ভাড়াবাদ কৃষক সভা, এটা অনুপজাতিদের কৃষক আন্দোলন, তারা এই দাবিগুলি সমর্থন করছে, এবং তখন দেখা গেল সিপিআই তারাও এই দাবিগুলি বিরোধিতা করছে না। তারা যে উপজাতিদের মধ্যে সংগঠন তৈরি করেছে তারা এটা বিরোধিতা করছে না, তারা এটাকে সমর্থন করছে। এই করতে করতে 1967 সাল উপজাতি যুব শক্তি তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজবাড়িতে বসেই রাজনৈতিক শাসকদের সহযোগিতা নেই এই সংগঠন তৈরি হয়। তারাও কিন্তু এই দাবিগুলি বিরোধিতা করে না, তারাও এগুলি সমর্থন করে। তখন ছোটখাটো পরিসরে আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে, কিন্তু না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার এই দাবিগুলি কার্যকরী করছে। এরকম পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ তারা সিদ্ধান্ত করল যে এরা যখন অনেকেই সমর্থন করছে, মুক্তি পরিষদের সঙ্গে না, আমরা দেখি না একসাথে আন্দোলনটা করা যায়, তারা কর্মযোগ রাখে। তাতে সিপিআই নেতৃত্বে পরিচালিত যে মুক্তি পরিষদ তারাও আসে, উপজাতি জমি সমিতি তারাও আসে, গণমুক্তি পরিষদ তারাও থাকলেন, উপজাতিদের মধ্যে যুবকদের সংগঠন তারাও থাকলেন। সেখানে আলাপ আলোচনা করে তারা 2 দিনের কনভেনশন করলেন, করে 4 দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন হবে তার জন্য তারা সিদ্ধান্ত নিলেন। এবং দেখা গেল আস্তে আস্তে এটার জন্য প্রচার সংগঠিত হতে থাকে। সাধারণ মানুষ, উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষের মধ্যে এই দাবির প্রতি একটা সমর্থন। এই অনুপজাতি অংশের মানুষ উপজাতিদের সাথে আমরা এটাকে কেন সমর্থন করবো, এরকম সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি দেখায়নি। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতিদের সাথে সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত এই 4টি দাবি হওয়া সত্ত্বেও তাকেও সমর্থন করে। ফলে দেখা যাচ্ছে অনুপজাতি উভয়ের মধ্যে একটা সেখানে এই আন্দোলনটাকে শক্তিশালী করার একটা আগ্রহ লক্ষ্য করা যায়। এবং এই আন্দোলনটা যেহেতু রাজ্যে কংগ্রেস সরকার চলছে, তারা যেহেতু দাবিগুলি কার্যকরী করছে না, তার উপরেই সেখানে
চাপটা এই আন্দোলনের মঞ্চ থেকে বাড়তে শুরু করে এবং কেন রাজ্য সরকার এগুলি কার্যকরী করবে না এবং কেন মহারাজা উপজাতিদের জন্য যে এলাকাটা সংরক্ষিত রাখার চেষ্টা করলে এটাকে কেন ভাঙলে এবং রাজ্যপাল এখানে অর্ডিন্যান্স জারি করলো বিধানসভায় নিয়ে যাওয়ার আগে অর্ডিন্যান্স জারি করে এটাকে আইনে পরিণত করে এই রিজার্ভটা ভেঙে দিলে এটা কেন করলে এই নিয়ে সেখানে দেখা গেল আন্দোলনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং এটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে ত্রিপুরা এটা একটা চেয়ার এরকম একটা জায়গায় নিয়ে সিপিআইএম নেতৃত্ব এবং তাদের যে মুক্তি পরিষদ এবং চিফ তাদের সঙ্গে একটা দিনের কর্মচারী সংগঠন তারা একসাথে মিলে ঠিক করলেন যে না এই আন্দোলন আমরা থাকবো না, কারণ থেকে আপনারা শুনেছেন যে এটাতে বাঙালিরা চলে আসছে, এটা প্রাইভেটের জন্য। তো এই দাবিটা বাঙালিরা আসলো কেন? বাঙালিদের বাদ দিয়ে শুধু ট্রাইবেলরা এই আন্দোলন করবে, বাঙালি আসলে এই আন্দোলন আমরা থাকবো না। দর্শক তো বুঝাবার চেষ্টা করে, আরে ট্রাইবেল একসময় সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। 34-35 ভাগ ছিল, 55-56 ভাগ। অনুপজাতি যারা তারা সংখ্যায় বেশি, 1.5 ভাগের পর। এটা তো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। তাদের মধ্যে একটা গণতান্ত্রিক শক্তি বাঙালি হলো, তারা আমাদের এই দাবিকে সমর্থন করছেন। এটা তো আমাদের আন্দোলনটাকে শক্তিশালী হতে, সাফল্য লাভ করতে সহায়ক করবে। এটাকে কেন বিরোধিতা করছেন? আমরা তো এটাকে সমর্থন করি না। তারপরে দেখা গেল এরা যে বাঙালিদের নিয়ে আন্দোলন করতে রাজি না, তারা বললেন আপনারা যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করছেন, আমরা আপনাদের সঙ্গে নাই, এই আন্দোলন কমিটি থেকে আমরা পদত্যাগ করছি এবং বেরিয়ে গিয়ে সারা ত্রিপুরায় নানা ধরনের প্রচার আন্দোলন সংগঠিত করতে শুরু করে এবং দেখা গেল তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই। বহু আক্রমণটা কেন্দ্রীভূত করছে গণমুক্তি পরিষদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। পরিষ্কার, এবং এর থেকে এটা পরিষ্কার হয়ে গেল এরা তো আসলে কংগ্রেসকে রক্ষা করতে চাইছে, এরা তো উপজাতি জনগণের স্বার্থ রক্ষা করতে চাইছে না। এটা আদায়ের জন্য যে গণতান্ত্রিক ঐক্যবদ্ধ আন্দোলন, এটাকে বাধ্যতামূলকভাবে সমর্থন করলো। আসলে তলে তলে এই আন্দোলন যাতে সফল অর্জন না করে, তার জন্য তারা এই ষড়যন্ত্র এবং চক্রান্তটা করছে। এই পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ উপলব্ধি করলো যে না, আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের একটা বৃহত্তর মঞ্চ তৈরি করতে হবে। তখন তারা এই আগরতলা চিলড্রেন্স পার্কের কমিউনিটি হল ছিল, তখন তাকে তারা গণতান্ত্রিক কনভেনশন ডাকেন। তাতে মুক্তি পরিষদ, কৃষক সমাজ সহ ছাত্র, যুবক, মহিলা, শ্রমিকদের সমস্ত সংগঠনের নেতৃত্ব তারা সেখানে আমন্ত্রিত হন। আমার নিজের এখন মনে আছে, আমি যখন ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা আমন্ত্রিত হয়ে সেখানে যাই। যুব ফেডারেশন করতে যান, কৃষক সমাজ যান, মহিলা সমিতি যান। সেই তখন এত বড় না, এখন যেমন তার 40-42 সংগঠন, তখন 15-16 সংগঠন, ছোট্ট। তাদেরও প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীরা এই কনভেনশনের মধ্যে উপস্থিত হন। পাশাপাশি জুলাই বাড়ি তখন অবিভক্ত বিলোনিয়া, এখন তো জুলাই বাড়ি শান্তি বাজারের মধ্যে গেছে। এই অবিভক্ত বিলোনিয়া জুলাই বাড়িতে তহসিল অফিসকে সামনে রেখে তারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করে। অর্থাৎ পুলিশ বাধা দেবে, তারা ভাঙবে, তহসিল অফিসে যাবে, এই লক্ষ্য নিয়ে তারা অনুসরণ চেষ্টা করেন। পুলিশ সেখানে তাদের বিরুদ্ধে গুলি চালায় এবং তথ্য থেকে দেখা গেছে এই আইন অমান্য আন্দোলন ভাঙবার জন্য জুলাই বাড়ি, তখন পুলিশের নেতৃত্ব এবং জুলাই বাড়ি হচ্ছে আপনার সূক্ষ্ম মহানন্দের একটা জায়গা, ব্যয় মজুদারি করে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে বেশি মুনাফার জন্য অল্প একটা সংখ্যক অনুপজাতি অংশের আপনার বড় বড় কৃষক, তারাই সমস্ত কিছু সেখানে নিয়ন্ত্রণ করতো। তারা মূলত কংগ্রেসের সমর্থক, তারা বসে ষড়যন্ত্র করে এদের একটা শিক্ষা দিতে হবে, এদেরকে এগুতে দেওয়া যাবে না, হ্যাঁ, কার্যকরী একটা ব্যবস্থা না। দেখা গেল এই যে 2-3 দিক থেকে মিছিল আসলো, ভালো ভালো জমায় 4 থেকে 500। সেই সময় জুলাই বারের কোথাও জায়গায় 4 থেকে 500 উপজাতি অনুপজাতি অংশের মানুষ, সম্ভবত অনুপজাতি অংশের মানুষের ছিলেন সংখ্যায় বেশি, উপজাতি অংশের মানুষের ছিলেন। এটা পুলিশের মাথা খারাপ করে তারা যখন এখান থেকে পার্টি অফিস থেকে বেরিয়ে তহসিল অফিসের দিকে যাচ্ছিল, তাদের দিকে বন্দুক তাক করে এটা দেখে মানুষ অগ্রসর হওয়ার চেষ্টা করে তারা ফিরে আসেন, পার্টি অফিসের সামনে দাঁড়ান, সেখানে গুলি করে এবং সেই পুলিশ অফিসারের
নির্দেশে গুলি চলে তাতে গিয়ে আপনার ধনঞ্জয় ত্রিপুরা লুটিয়ে পড়েন এবং তিনি প্রয়াত হন। আমরা বিকেল আমরাও বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে খবর নিয়েছি, আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। এরকম ঘটনা কোন জায়গায় ঘটেনি, কিন্তু জুলাই বাড়িতে ঘটনা ঘটলো, ধনঞ্জয় ত্রিপুরা সেখানে জীবন দিলেন। তাহলে এই আন্দোলন ওখানে থেমে থাকলো। তারপর 6ই মার্চ এর প্রতিবাদে সারা ত্রিপুরা বন্ধ করে এবং সেই পথ দারুণভাবে সফল হলো এবং তার পরবর্তী পর্যায়ে অন্যান্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো যে আমাদের আন্দোলন থেমে থাকবে না, লাঠি গুলি চালিয়ে তাদের ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক যে দাবি সেই দাবিগুলিকে দাবি রাখার যে চেষ্টা হচ্ছে, এটা আমাদের দাবি রাখতে পারবো না, আমরা মেনে নেব। এই আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে গিয়ে জরুরি অবস্থা জারি এবং জরুরি অবস্থার আগে বিধানসভায় তখন আমরা সিপিআইএম দুজন নির্দল সহ 18 জন মিলে কংগ্রেস দলের মধ্যে অন্তর্ভুক্ত। এই সরকারটা টিকে রাখতে পারবে কিনা সমস্যা, এরকম পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ 2 জন নির্দল নিয়ে অমরেন্দ্র শর্মা এবং অজয় বিশ্বাস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে তারা জয়যুক্ত হয়েছিলেন। 18 জন তাদেরকে গ্রেফতার করলাম এবং এখান থেকে ত্রিপুরার বাইরে দক্ষিণ ভারতে তাদেরকে নিয়ে গেল। এর মধ্যে জরুরি অবস্থা জারি হল এবং তখন গণতান্ত্রিক আন্দোলন করার কোন সুযোগ নেই। সেই জায়গাতে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া তখন কঠিন হয়ে পড়ে। পরবর্তী সময়ে জরুরি অবস্থা উঠে লোকসভা নির্বাচন হয়, কংগ্রেস পরাস্ত হয়, প্রথম অকংগ্রেসী সরকার তৈরি হয় এবং আমাদের জানার জন্য বলছি সেই লোকসভা নির্বাচনে এর আগের নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 2 জন প্রার্থী, একজন দোষর একজন বীরেন্দ্র তারা জয়যুক্ত হয়েছিলেন। শিক্ষায় অনগ্রসর হওয়ার কারণে, চাষাবাদে অনভিজ্ঞ হওয়ার কারণে, আরেক দিক থেকে 1947-এ দেশভাগ হয়ে আসার পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা এখানে এসেছেন তাদের প্রতিও কংগ্রেস সরকারের উদাসীনতা, সঠিকভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেনি, খাওয়া পড়ার বন্দোবস্ত করেনি, অন্যের উপরে যাতে কোন ধরনের আধিপত্য বিস্তার না করতে হয় সেরকম ব্যবস্থা করেনি। স্বাভাবিক, যেহেতু তারা একটা অগ্রসর অপজাতি অংশের মানুষ, তারা এই সরল নিরক্ষর পিছিয়ে পড়া এই ট্রাইবেলদের জায়গা জমি দখল করতে বাধ্য হবে। একদিক থেকে আমাদের এই দেশের বা রাজ্যের তৎকালীন শাসক দলের বদান্যতার কারণেই এই জন্যই রিজার্ভ অর্থাৎ ট্রাইবেল সংরক্ষিত এলাকা, কিন্তু সুকুমার সেনগুপ্তের সরকার, কংগ্রেস সরকার 1974 এক অর্ডিন্যান্স জারি করে দিয়ে সমস্ত রিজার্ভ বাতিল করতে, সেই রিজার্ভ বাতিল হয়ে যাওয়ার কারণে তৎকালীন সময়েতে এই জুলাইবাড়ি, মনুবাজার, শান্তির বাজার, বিলোনিয়াতে কিছু মহাজনদের গড়ে উঠেছিল। 1 কিলো চাউল, 2 কিলো চাউল, 1 পোয়া লবণ বা কিছু নগদ টাকা দাদন দিয়ে দ্রোণকে দ্রোণ ট্রাইবেলদের জায়গা দখল করেছিল। সেই রিজার্ভ যদি থাকে, সেই জমিগুলো বেদখল হতে পারে, জবরদখল হতে পারে, কিন্তু কোনোদিনই সেই জমি রেজিস্ট্রি হবে না, যেটাকে বলা হয়
বেআইনি হস্তান্তর, এই বেআইনি হস্তান্তর জমি আইনত ভাবে মহাজনরা রাখতে পারে না। কাজেই ধনী সুক্ষুর মহাজন, গরিবদের যারা শোষক, গরিব মানে শুধু ট্রাইবেল গরিব না, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের যারা শত্রু, তাদের মিত্র হল তৎকালীন রাজ্যের শাসক দল। কাজেই সেই ট্রাইবেল রিজার্ভ অর্ডিন্যান্স জারি করে এটাকে খারিজ করে দিল। সেই রিজার্ভ পুনর্গঠন করতে হবে। তার সাথে সমস্ত বেআইনি হস্তান্তরিত জমি এগুলো ফেরত দিতে হবে সেই 4 দফা। এবং আপনারা জানেন সেই সময়তে পাহাড়ে ট্রাইবেল অংশের জনগণের মধ্যে তারা নিরক্ষর, গরিব, পিছিয়ে পড়া হলেও জনশিক্ষা আন্দোলনের চেতনা এবং লাল ঝান্ডার প্রেরণায় গোটা পাহাড় এই গরিব অংশের মানুষ সে দীর্ঘ মহারাজার সময়তে যত নিষ্পেষিত হোক, পরবর্তী সময়তে 30 বছরের কংগ্রেস রাজত্বে যতই নিঃস্ব হোক, পতাকা তলে তারা ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু সেই লাল ঝান্ডা, গণমুক্তি পরিষদের মিছিল, সিপিআইএম এর মিছিল, ট্রাইবেলরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেদিন এই স্লোগান কেউ তুলেনি, দুনিয়ার ট্রাইবেল এক হোক। শুধু ট্রাইবেলরা ঐক্যবদ্ধ হলেই বলেই ট্রাইবেলদের ভাষা অগৌরব ভাষা স্বীকৃত হবে, তাদের অধিকার সুরক্ষিত হবে, এই দাবি তুলেনি। কেননা জনশিক্ষার চেতনা এবং কমিউনিস্ট চেতনা তাদেরকে সেই শিক্ষায় উন্নীত করেছিল। এই রাজ্যে কি ট্রাইবেল কি নন ট্রাইবেল, তাদের ন্যায্য দাবি, তাদের বাঁচার অধিকার এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাথা তুলে সম্মানের সাথে বাঁচার ব্যবস্থা করতে হলে পরে ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত গণতান্ত্রিক মানুষের ঐক্য দ্বারাই সম্ভব, এটা না হলে হবে না। সেই প্রেক্ষিতে 1974 ইংরেজির সেপ্টেম্বর মাসে আগরতলায় সেই সময়তে রবীন্দ্রবার্ষিকী ভবন ছিল, শতবার্ষিকী ভবন ছিল না, টাউন হল ছিল না, কোন বড় এরকম সভাঘর ছিল না। আগরতলার শিশু উদ্যানে, চিলড্রেন্স পার্কে একটা কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে গণমুক্তি পরিষদ সিপিআইএম এর আহ্বানে একটা ঐতিহাসিক কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে সমাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়া, রাউলিয়াং, বিজয় কুমার রামখল তাদের নেতৃত্বে যে উপজাতি যুব সমিতি 1967 ইংরাজিতে গড়ে উঠেছিল, তারাও সামিল হয়েছিল। কমরেড দশরথ দেব, বিদ্যাধর বর্মারা, তারা অন্তত সাময়িকের জন্য হলেও বুঝাতে সক্ষম হয়েছিলেন, চলো আমরা একসাথে একটা যৌথ আন্দোলন গড়ে তুলি, একসাথে লড়াইয়ে রাজপথে নামি। তাহলে দিল্লির কংগ্রেস সরকার, রাজ্যের কংগ্রেস সরকার বাধ্য হবে ষষ্ঠ তপশিল বিবেচনা করতে, তাহলে বাধ্য হবে ককবরককে সরকারি ভাষার স্বীকৃতি দিতে।
তাহলে বাধ্য হবে এই যে কালো অর্ডিন্যান্স ট্রাইবাল রিজার্ভকে ভেঙে দিয়েছে, এটাকে পুনর্গঠন করতে এবং বেআইনি জমি ফেরত দিতে। কিন্তু উপজাতি যুব সমিতি মুখে যতই বলো দুনিয়া ট্রাইবাল এক হোক, যতই স্লোগান দিয়ে চাকরি চালাই, মুখি চালাই, গৌরব চালাই, জিন্দাবাদ, সজাগ উপর সিনিয়া, বৈনীতলা তমলিয়া, তাদের এই বংশধররা আজকে বলছে টিপ্রাসা থাংসা। সে পুরনো স্লোগান দিলে পরে ধরা পড়বে, তাদের চাকরি চালাই, মুখি চালাই, গৌরব চালাই, জিন্দাবাদ, সেই স্লোগানে আজকে রূপান্তরিত হয়েছে টিপ্রাসা থাংসা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তো যথারীতি ৭৪ ইংরেজিতে সেই কনভেনশন থেকে এই 4 দফা দাবি নিয়ে বেরোলেও আমরা হাজারে হাজারে কাতারে কাতারে উপজাতি যুব সমিতি সরে গেছে। কারণ তাদের লক্ষ্য কোনদিনই ছিল না স্বাস্থ্য তপশীল, তাদের লক্ষ্য কোনদিনই ছিল না ককবরক ভাষা স্বীকৃতি লাভ করো, তাদের লক্ষ্য কখনোই ছিল না ট্রাইবেলরা তাদের বেআইনি হস্তান্তর জমি ফেরত পায়। তারা বললেন যে না, যে আন্দোলনে বাঙালি থাকে সে আন্দোলনে আমরা থাকব না। যদি ত্রিপুরাজ্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উপজাতি অংশের মানুষ যদি স্বাস্থ্য তপশিলকে সমর্থন না করে, 1978 বামপন্থী ফ্রন্ট সরকার হওয়ার পর ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য যদি বাঙালি 43 জন এমএলএ যদি সমর্থন না করত, 1979 ইংরাজির 19 জানুয়ারি কি ককবরক ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পেত? কোনদিনও না। কিন্তু সমাচরণরা, নবেন্দ্র জমাতিয়ারা, দ্রাউড়িয়ানরা 3 জনই এখন প্রয়াত, তারা বেরিয়ে গেলেন। সিপিআইএম গণমুক্তি পরিষদ তার লক্ষ্য থেকে চ্যুত হয়। 1975 আজকের দিনে 3রা মার্চ সারা ত্রিপুরাতে এই 4 দফা দাবিটা আইন অমান্য। আইন অমান্য মানে কিছু কিছু দল আইন অমান্য করে উশৃঙ্খল ভাবে দোকান ভাঙো, সরকারি অফিস আগুন জ্বালিয়ে দাও, সরকারি কর্মচারী পুলিশের উপর হামলা চালাও না। শান্তিপূর্ণ ভাবে 4 দফা দাবি হলো ট্রাইবেলদের সাংবিধানিক অধিকার সুরক্ষার কেন্দ্রিক। কিন্তু সেই মিছিলে ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষ এই জুলাই বাড়িতেও সে অধিকার মিছিলে ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছেন, আরো অনেকে শহীদ হতে পারতেন কিন্তু আহত হয়েছেন। তারা কারা? শ্রীরাম সূত্রধর এবং আরো অনেকে, আরো প্রায় 19-20 জন ট্রাইবেল, নন ট্রাইবেল সমান পুলিশের গুলি খেয়েছে, লাঠি পেটা খেয়েছে, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, রক্তাক্ত হয়েছে, রাজপথে লুটিয়ে পড়েছেন। কমরেড ধনঞ্জয় চিরতরে তার জীবন নিভে গেছে, তিনি শহীদ মৃত্যুবরণ করেছেন। কিন্তু তার সে রক্ত, তার সে আত্মবলিদান বৃথা যায়নি। তার 3 বছরের মাথাতে ত্রিপুরাজ্যের মধ্যে সেই ঐতিহাসিক বামফ্রন্ট সরকার গঠিত হল। 60 জন বিধায়কের মধ্যে 56 জন বামফ্রন্টের বিধায়ক। সে ঐতিহাসিক সরকার ককবরক ভাষা স্বীকৃতি দিল। আজও সে ককবরক ভাষা
সেই স্বীকৃতি তার পথ ধরে কখনো আজকে অনেক এগিয়েছে। কখনো ভাষায় বই বেরিয়েছে, কখনো ভাষায় MA পরীক্ষা দিচ্ছে, কখনো ভাষায় রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে। যদিও এই উন্নতি যথেষ্ট না, আরো অনেক এগোতে হবে। কংগ্রেস ধনঞ্জয়ের শহীদানের বিনিময়ে ত্রিপুরার বামপন্থী ফ্রন্ট সরকার তার বিধানসভাতে আইন পাস করেছে, এডিসি গঠন করতে হবে। কিন্তু তখন কেন্দ্রের সরকার, জনতা পার্টির সরকার, তারা প্রথমেই ষষ্ঠ তফসিল দিতে রাজি হচ্ছিলেন না। মোরারজি দেশাইয়ের সরকার, কিন্তু মোরারজি দেশাই ত্রিপুরা জেল বিধানসভার এই দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন। মোরারজি দেশাই ত্রিপুরা জেল তৎকালীন মুখ্যমন্ত্রী কমরেড নৃপেন চক্রবর্তী এবং মন্ত্রিসভার অন্যতম সদস্য কমরেড দশরথ দেবকে দিল্লিতে ডেকে নিয়ে বলেন, আপনাদের দাবি সনদ ন্যায্য, ত্রিপুরা জেল ট্রাইবেলদের ষষ্ঠ তফসিল হওয়া দরকার, আরো বহু আগে থেকে হওয়া দরকার ছিল। কিন্তু আমার পক্ষে তৎকালীন সময়েতে কেন্দ্রের যে সরকারটা, এখানে সমস্ত নিয়ন্ত্রণ মোরারজি দেশাইয়ের হাতে ছিল না। ষষ্ঠ তফসিল দিতে গেলে পরে এই মন্ত্রিসভাতে সবাইকে যেরকম বোঝাতে হবে, আমি সবাইকে বোঝাবার অবস্থা নেই। কাজেই একটা মিলুজুলি সরকার এই এডিসি হয়েছিল সপ্তম তফসিল মোতাবেক। ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসলো 2023। নতুন স্লোগান তুলল, ওয়ান লাস্ট ফাইট। এটাই শেষ, ডু অর ডাই, করেঙ্গে নেই তো মরেঙ্গে। তো দেশের নির্বাচন তো হয়ে গেল, বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। সেই দেশের নির্বাচন বাইরে দেখালো বিজেপির বিরুদ্ধে এই ত্রিপুরাজ্যের যে গড়পড়তা মানুষের ক্ষোভ বিক্ষোভ, তার সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে প্রায় আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার দিল। উদ্দেশ্য কি? ভোট ভাগ করা। আসলে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসার জন্য বসিয়েও দিল, আবার সে মন্ত্রিসভায় ঢুকেও গেল। কোথায় লাস্ট ফাইট? কদিন বাদে শোনালো কনস্টিটিউশন सॉल्यूशन, दिल्ली से फोन आई। दिल्ली গেল আজকে মার্চ মাসের 3 তারিখ। গত বছর এই মার্চ মাসের 2 তারিখ দিল্লিতে আবার একটা সই হল, একটা চুক্তি বের করলো। 6 মাসের মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, 6 মাসের মধ্যে সব সমাধান, টাইম বাউন্ড। চুক্তির মধ্যে কোথাও লেখা নেই, কিন্তু এখানে এসে প্রচার করলো এটা ত্রিপুরাসা চুক্তি, কোথাও সেখানে লেখা নেই। জনগণকে বোঝানো হলো ত্রিপুরাসা চুক্তি, এই চুক্তির মাধ্যমে ত্রিপুরাসা একেবারে 6 মাস পেরিয়ে 1 বছর পেরিয়ে গেল গতকাল। আজকে 1 বছর 1 দিন। কোন হেলদোল আছে? গত 26 এবং 27 ফেব্রুয়ারি, এই 3-4 দিন আগে
আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তাদের যুব সংগঠনের একটা মিটিং করছে। কি আমরা তাদের মন্ত্রিসভাতে আছি বলে বিক্রি হয়ে যায়নি? আরে বিক্রি তো হয়েই গেছে। তোমার 13 জন যে এমএলএ বিধানসভাতে কংগ্রেস সম্পর্কে তো একটা কথা বলতে শুনি না আমরা। কেন ভিলেজ কমিটি ভোট পায় না একটা শব্দ তো শুনি না। কেন আজকে বামফ্রন্ট সরকারের দৌলতে আজকে জুনিয়র গড়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমএ পাস, এমএসসি পাস, এগ্রে বিএসসি ইত্যাদি সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও এমএ পাস ছেলে মেয়ে, এগ্রি বিএসসি পাস ছেলে মেয়ে তাকে পিওনের চাকরির জন্য দরখাস্ত করতে বাধ্য হয় এটার তাগিদে। অথচ সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ। ওই পশ্চিমবাংলার, আসাম, বিহার, উত্তরপ্রদেশের ছেলেরা নাম পাল্টিয়ে নাম গোপন করে। নমস্কার, কে বলছেন? রাজ্যের পুলিশের বলছি। হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা সিএমসি ময়দানে আসলে দেখেন, বামপন্থীরা ময়দান কখনো আগেও ছাড়েনি, কারণ 2018 সাল থেকেও কিন্তু বামপন্থীরা আক্রমণ এত সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কিন্তু বামপন্থ মাঠ ছেড়ে যায়নি মানুষ, কারণ যায়নি মানুষ সাথে। কারণ এই বিজেপি সরকার আসার পরে যে আসার কারণটা হলো মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। বামপন্থীরা বলেছিল যে তাদের কথা, তাদের মুখের এক কথা, অন্তরে আর এক কথা, কিন্তু সেটা আসলে ত্রিপুরা যে মানুষ 7 বছরের অভিজ্ঞতা কিন্তু বুঝে গিয়েছে কিন্তু বামপন্থীদের কথা এবং বিজেপি দলের যে কথাটা। কারণ বিজেপি সরকার আসার পর থেকে প্রতিনিয়ত সন্ত্রাস আর লুটপাট চলছে, কোন নেতা কর্মীদের কথা শুনছে না। কারণ রাজ্যে কোনো উন্নয়ন নেই, উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে, বেকারকে স্তব্ধ করে দিয়েছে, সমস্ত ডিপার্টমেন্টগুলির মধ্যে স্তব্ধ হয়ে গেছে, নিয়োগ করার মতন কোনো উদ্যোগ নেই, স্বল্পতর কর্মী স্বল্পতা রয়েছে সর্বক্ষেত্রে। কিন্তু আসলে এখন বাস্তবে দেখা গেল যে এই রাজ্যে বামপন্থী সরকার বিগত দিন যাই কাজ করে গেল সেটা আসলে বাস্তবে অনেক ত্রিপুরা রাজ্যের জনস্বার্থে, মানুষের স্বার্থে কাজ করেছে, কিন্তু সেটা এখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। কারণ পাহাড়ে বলুন, জনপদে বলুন, সমস্ত ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কারণ সবাই জানে, কারণ বামপন্থীরা কখনো রাজনীতি করে না। কারণ রাজনীতি ত্রিপুরা রাজ্যে একটা পরম্পরা করে যাচ্ছে। কারণ বিজেপি সরকার আমরা দেখি সর্বক্ষেত্রে কিন্তু আসলে সরকার মানুষের সাথে যে প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতির মুখে কাজ করতে পারছে না। তারা তাদের মতো যে অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। কারণ আমরা সবাই ত্রিপুরা যে মানুষের বলে অ্যাডভার্টাইজের সরকার। কারণ গ্রামে গঞ্জে রাস্তাঘাটের যে বেহাল পরিস্থিতি, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে বেহাল পরিস্থিতি, বিদ্যালয়গুলোর যে স্কুলে বামপন্থী সরকার কথা দিয়ে গেছে সেদিকে জন্ম হয়ে গেল। প্রায় বিপ্লব দেবের আমলে 700-800 মতন স্কুল বন্ধ হয়ে গেল। মালিক স্যার আমলে প্রায় 150 উপরে মতন, টোটাল 1000-এর মতন স্কুল বন্ধ হয়ে গেল। কিন্তু অপার সাইডে বহুত স্কুল, নামি দামি স্কুল বন্ধ হয়ে গেল। কিন্তু আসলে যদি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে বেকারের কর্মসংস্থান কোথায় হবে? কিন্তু এইভাবে চলবে। কারণ মানুষ আস্তে আস্তে যখন বুঝতে দেওয়াল পিঠ লেগে যাবে তখন মানুষ দেওয়াল ছেড়ে যেতে পারবে না, দেওয়াল সামনের দিকে যেতে হবে। কারণ আস্তে আস্তে মানুষ বামপন্থী কথাটা যা পড়ে গেল, বামপন্থী প্রত্যেক পরিমাণে চাকরি দিয়ে গেল। আর এই 7 বছরের বিজেপি সরকার, 2 জনের মুখ্যমন্ত্রী দুরকম কথা, 30,000 চাকরি, 16,000 চাকরি, কিন্তু দুটা মুখ্যমন্ত্রীর কথায় ফারাক হয়ে গেল। কিন্তু আসলে কতটুকু চাকরি হলো, অনিয়মিত কর্মচারীকে কতজন রেগুলার করলো, ডিআরডব্লিউর মধ্যে কতজন রেগুলার করলো, কিন্তু বামপন্থী সরকার যে ডিআরডব্লিউ দিয়েছে বহু ডিআরডব্লিউ ছাঁটাই করে দিয়ে তারা নিয়ে করতে পারেনি। কারণ আসলে সরকার তাদের আমরা পত্র পত্রিকা খুললে দুর্নীতি আর দুর্নীতি, কোথাও নেতা মন্ত্রী ঘনিষ্ঠ মিল ছবি ভাইরাল করছে, কোথাও লুটপাট করছে, কোথাও প্রধান চুরি করছে, কোথাও সিমেন্ট চুরি করছে, কোথাও রাস্তা, এইভাবে চলছে।
হচ্ছে। মানে এরকম সরকার মানুষ কখনো দেখেনি, যারা রয়েছে আমরাও কখনো দেখিনি। আর ত্রিপুরা রাজ্যের অনেক আপনারা সাংবাদিক রয়েছেন, কারণ আপনারা 2016 সাল থেকে আশা করতে অনেক দেখেছেন। 16 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি বিশ্লেষণ করে দেখে, কারণ বিগত দিন থেকে সরকার আর এখনকার বর্তমান সরকার অনেক দিনে রাত্রে ফারাকের সেবা রয়েছে, কিন্তু তাদের অ্যাডভার্টাইজ যাই কিছু করে যাচ্ছে, কিন্তু সব দিয়ে কোনটা বাম সরকার যারা করে প্রস্তুতি করে গেল করতে পারেনি, কংগ্রেস কিছু প্রস্তুতি করে গেল, সেটির মধ্যে তারা এখন খেলার মাঠ করছে বা অন্য অন্য কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আশা করবো সরকারের কাছে বড় বড় কথা না বলে, বড় বড় অ্যাডভাইস না দিয়ে বেকারের স্বাস্থ্যে কাজ করুন, স্কুলগুলো মাস্টারের ব্যবস্থা করুন, কারণ গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যারা এই যে দাবিগুলো দেখা গেল ধরা হলো কৃষক সভা, এটা অনুপজাতিদের কৃষক আন্দোলন, তারা এই দাবিগুলি সমর্থন করছে। এবং তখন দেখা গেল সিপিআই তারাও এই দাবিগুলি বিরোধিতা করছে না, তারা যে উপজাতিদের মধ্যে সংগঠন তৈরি করেছে তারা এটা বিরোধিতা করছে না, তারা এটাকে সমর্থন করছে। এই করতে করতে 1967 সাল উপজাতি যুব শক্তি তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজবাড়িতে বসেই রাজন্য শাসকদের সহযোগিতা নেই এই সংগঠন তৈরি হয়। তারাও কিন্তু এই দাবিগুলি বিরোধিতা করে না, তারাও এগুলি সমর্থন করে। তখন ছোটখাটো পরিসরে আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে, কিন্তু না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার এই দাবিগুলি কার্যকরী করছে। এরকম পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ তারা সিদ্ধান্ত করলো যে এরা যখন অনেকেই সমর্থন করছে, মুক্তি পরিষদের সঙ্গে না, আমরা দেখি না একসাথে আন্দোলনটা করা যায়, তারা কনভেনশন রাখে। তাদের সিপিআই নেতৃত্বে পরিচালিত যে মুক্তি পরিষদ তারাও আছে, উপজাতি যুব শক্তি তারাও আছে, গণমুক্তি পরিষদ তারাও থাকলেন, উপজাতিদের মধ্যে যুবকদের সংগঠন তারাও থাকলেন। সেখানে আলাপ আলোচনা করে তারা দুদিনের কনভেনশন করলেন, করে 4 দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন হবে তার জন্য তারা সিদ্ধান্ত নিলেন। এবং দেখা গেল আস্তে আস্তে এটার জন্য প্রচার সংগঠিত হতে থাকে। সাধারণ মানুষ, উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষের মধ্যে এই দাবির প্রতি একটা সমর্থন। এই না অনুপজাতি অংশের মানুষ উপজাতিদের সাথে আমরা এটাকে কেন সমর্থন করবো, এরকম সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি দেখায়নি। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতিদের সাথে সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত এই 4টি দাবি হওয়া সত্ত্বেও তাকেও সমর্থন করবে। ফলে দেখা যাচ্ছে উপজাতি অনুপজাতি উভয়ের মধ্যে একটা সেখানে এই আন্দোলনটাকে শক্তিশালী করার একটা আগ্রহ লক্ষ্য করা যায়। এবং এই আন্দোলনটা যেহেতু রাজ্যে কংগ্রেস সরকার চলছে, তারা যেহেতু এই দাবিগুলি কার্যকরী করছে না, তার উপরেই সেখানে চাপটা এই আন্দোলনের মধ্য থেকে বাড়তে শুরু করে। এবং কেন রাজ্য সরকার এগুলি কার্যকরী করবে না, এবং কেন মহারাজা উপজাতিদের জন্য যে এলাকাটা সংরক্ষিত রাখার চেষ্টা করলে এটাকে কেন ভাঙলে, এবং রাজ্যপাল এখানে অর্ডিন্যান্স জারি করলো, বিধানসভায় নিয়ে যাওয়ার আগেই অর্ডিন্যান্স জারি করে এটাকে আইনে পরিণত করে এই রিজার্ভটা ভেঙে দিলে, এটা কেন করলে, এই নিয়ে সেখানে দেখা গেল আন্দোলনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবং এটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে ত্রিপুরা এটা একটা চেয়ারটা এরকম একটা জায়গায় নেই। সিপিআই এর নেতৃত্ব এবং তাদের যে মুক্তি পরিষদ এবং টিজেস তাদের সঙ্গে একটা দিনের কর্মচারী সংগঠন তারা একসাথে মিলে ঠিক করলেন যে না, এই আন্দোলন আমরা থাকবো না। কারণ থেকে আপনাদের শুনেছেন যে এটাতে বাঙালিরা চলে আসে, এটা প্রাইভেটের জন্য। তো এই দাবিটা বাঙালিরা আসবো কেন? বাঙালিদের বাদ দিয়ে শুধু প্রাইভেটরা এই আন্দোলন করবে। বাঙালি আসলে এই আন্দোলন আমরা থাকবো না। দোষর তো বুঝা পাচ্ছিস কেন? আরে প্রাইভেট একসময় সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন সংখ্যার মধ্যে পরিণত হচ্ছে। 34-35 ভাগ ছিল, 55-56 ভাগ। অনুপজাতি যারা তারা সংখ্যায় বেশি, 1.5 ভাগের কম। এটা তো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। তাদের মধ্যে একটা গণতান্ত্রিক শক্তি বাঙালি হলো, তারা আমাদের এই দাবিকে সমর্থন করছেন। এটা তো আমাদের আন্দোলনটাকে শক্তিশালী হতে, সাফল্য লাভ করতে সহায়ক হবে। এটাকে কেন বিরোধিতা করছেন? আমরা তো এটাকে সমর্থন করি না। তারপরে দেখা গেল এরা যে
বাঙালিদের নিয়ে আন্দোলন করতে রাজি না। তারা বললেন আপনারা যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করছেন, আমরা আপনাদের সঙ্গে নাই, এই আন্দোলন কমিটি থেকে আমরা পদত্যাগ করছি এবং এড়িয়ে গিয়ে সারা ত্রিপুরায় নানা ধরনের প্রচার আন্দোলন সংগঠিত করতে শুরু করে এবং দেখা গেল তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই। বহু আক্রমণের কেন্দ্রীভূত করছে গণমুক্তি পরিষদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট দলের বিরুদ্ধে। পরিষ্কার। এবং এর থেকে এটা পরিষ্কার হয়ে গেল এরা তো আসলে কংগ্রেসকে রক্ষা করতে চাইছে, এরা তো উপজাতি জনগণের স্বার্থ রক্ষা করতে চাইছে না। রাজ্যের সরল সিটে ট্রাইবেলরা আবার ঠকেছে, তাদের ভোট সংখ্যাগরিষ্ঠ গেছে। আজকে সে কুমলমের চেহারা কি? ভিলেজ কমিটিতে ভোট হয় না গত 5 বছরের বেশি। তাহলে ভিলেজ কমিটিতে ঘর হোক, এলাকার কাজ হোক, যে কোনো উন্নয়নমূলক কাজের বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? সেখানে তো এডিসিরও কোনো কমিটি নেই, রাজ্য সরকারের কোনো কমিটি নেই। বকলমে সংবিধান বহির্ভূত একদল লোক, তারা বিজেপির কোন মোর্চার নেতা, মন্ডলের নেতা, এদের কথায় বেআইনি ভাবে পঞ্চায়েত সেক্রেটারি, বিডিওরা কাজ করতে বাধ্য হচ্ছে, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের উল্লঙ্ঘন, ষষ্ঠ তপশিলের উল্লঙ্ঘন, স্বাধিকারের উল্লঙ্ঘন। একটা কথা আছে ত্রিপুরা মথা, একটা শব্দ আছে। এই ত্রিপুরা মথার এখন অফিসিয়ালি যিনি প্রেসিডেন্ট, তিনি তো বিজয় কুমার রাঙ্খল, যদিও রাঙ্খল সাহেব এখন আইএলএস হসপিটাল চিকিৎসা করছেন। আমি ব্যক্তিগতভাবে তার সুস্বাস্থ্য কামনা করেই বলছি, ব্যক্তিগতভাবে তাকে নিন্দা জানানোর জন্য। তিনি কষ্ট করেছিলেন এই ত্রিপুরাজ্যের মধ্যে ট্রাইবেল অধিকারের নামে বহু নিরীহ মানুষকে খুন করিয়েছেন তারা। পরবর্তী সময়তে আবার তাদের লোকজন এনএলএফটি, টাইগার ফোর্স ইত্যাদি ইত্যাদি নামে সারা ত্রিপুরাজ্যের মধ্যে সেখানে বামফ্রন্ট সরকারকে তারা চ্যালেঞ্জ করেছিল। আজকে তাদের প্রতিনিধিরা কোথায়? এই মথার মধ্যে। তার মধ্যে একজন এমএলএ রঞ্জিত বর্মা, যিনি মথা এই এডিটিএফ এর সুপ্রিমো ছিলেন। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, ডক্টর মানিক সাহার সরকার যখন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, এডিসির অধিকার নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, কক বরফ নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, কোথায় তাদের কণ্ঠস্বর? কোথায় তাদের ভূমিকা? কোথায় তাদের আন্দোলন? বিজেপির সাথে এই লুটে পুটে খেয়ে এরা ব্যস্ত। পাহাড়ে যে মানুষ আজকে অভুক্ত, পাহাড়ে আমাদের ছেলে মেয়েরা আজকে বেকার, হতাশায়, একটা অংশকে ওই নেশার দিকে ফেলে দেওয়া হচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হচ্ছে, ধনী গরিবের ব্যবধান। আপনারা শুনলেন প্রত্যেকটি কর্মসূচিতে সিপিআইএম নেতৃত্ব, রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব যে বক্তব্য রেখেছেন, তাতে অবশ্যই এই রাজ্য কেমন আছে, অতীত কেমন ছিল তা বোঝানোর চেষ্টা করেছে। বিশেষ করে পাহাড় রাজনীতিতে সিপিআইএম আজকে আগের জায়গায় আছে, ঠিক সেই উত্থান, সেদিনের উত্থান যেভাবে নেতৃত্ব আজ ব্যাখ্যা করেছেন, আজকে প্রেক্ষাপট বাস্তবে কতটা শক্তিশালী সেদিক থেকে মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের প্রত্যেকের, যারা শুরুতেই বলছিলাম রাজনীতির হাড়ির খবর রাখেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।